বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশের অবস্থাটি কি জানেন? ঠিক এই ভিডিওটার মধ্যে। ভাই ধরা খাওয়া গেছি, আমি দুটিকে আমি তালাক দেব। আচ্ছা ভাই, আপনি কিভাবে ধরা খেলেন আর কেনই বা আপনি তালাক দিতে চাইছেন? আচ্ছা ভাই, এই যে আপনি বিয়ে থেকে সরাসরি তালাকে চলে গেলেন, আসলে তালাক দেওয়ার কারণটা কি? এসব আমার ভালো লাগে না। জানে কুল হইতেছেন আমার জানে তো কুলন লাগবে রে ভাই। সারাদিন পরিশ্রম করি, পরিশ্রম কাইছে এবো কবি ওবো কবি যে আইসো ভাত বাড়ি দিবি, খাওয়াবি, ভালো মন্দ খাওয়াবি। এটা কি করে? হ্যাঁ ভাই, আপনি সব খুলে বলুন, ইনারা কি করে আপনার সাথে তখন? এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য, এ ডাহে ওর ঘরে শোয়ার জন্য। ভাই আমার যে ভাই বডি ছিল ভাই, বডি আর বডি নাই, আর বডি হয়ে গেছে। हमें तो अपनों ने लूटा, गैरों में कहा दम था, हमारा किस्ती थी डूबी वहाँ जहाँ पानी कम था। এটা এখন বাংলাদেশের সাথে পারফেক্ট ফিট বসে। হ্যাঁ বন্ধুরা, বাংলাদেশকে আর কেউ লুটেনি, বাংলাদেশের নিজের লোকে বাংলাদেশকে লুটে পিছন মেরে একদম লাল করে দিয়েছে। তো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন একটি নতুন বাংলাদেশি দিনে একটি রোস্ট ভিডিও। আজকের এই ভিডিওটি অনেক মজাদার আর ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটিকে ফটাফট প্রথমে একটা লাইক করে দিন। আর চ্যানেলটিতে যদি আপনি প্রথমবারের জন্য হয়ে থাকেন তাহলে অবশ্যই কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, বাংলাদেশি দিনে একটু খেলা করি। পূর্ব পাকিস্তানের মাদ্রাসা ছাপা কাঠমোল্লাগুলো তারা স্বপ্ন দেখেছিল ভারতকে টুকরো করে, ভারতকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করা। ঠিক বলেছো। কিন্তু আজ আল্লাহর কি দোয়া দেখুন, বা বলতে পারেন আল্লাহর কি গরজ দেখুন, যে আল্লাহর গরজে আল্লাহর ঘরে আজ আল্লাহর বান্দাগণে টুকরো টুকরো হতে চলেছে। বর্তমান সময়ে ভারতের তরফ থেকে বিদ্যুৎ না দিলে গোটা দেশে থাকে অন্ধকার। ভারতের তরফ থেকে গ্যাস না পাঠালে গোটা দেশের ভিতরে মানে যে সমস্ত গার্মেন্ট প্রকল্পগুলো সেগুলো হয়ে যায় বন্ধ। কি আশ্চর্য কথা! ভারতের তরফ থেকে আমদানি বন্ধ করলে সেই দেশের পণ্যের দাম হয়ে যায় হাই। কথা সত্য। ভারতের তরফ থেকে শুধুমাত্র ব্যবসা বন্ধ করেছে, তাতেই সেই দেশের ব্যবসায়িক মানুষগুলোর মাথায় হাত। কারেক্ট। ভারতের তরফ থেকে জল খুলে দিলে তারা যায় ডুবে, আর এরাই বলে কিনা ভারতকে টুকরো করবে। তো বন্ধুরা, আগে এই ভিডিও ক্লিপটা দেখে নিন। শিল্পে গ্যাসের সংকট চরমে, বন্ধ হচ্ছে একের পর এক কারখানা। কি ইউনূস চাচা, দেশ ছেড়ে পালাচ্ছেন কেন? দেশের অবস্থা এমন কিভাবে হলো? সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র খাতের ব্যবসায়ীরা। কি চাচা, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পালন করো না কেন? এইভাবে চলতে থাকলে ঈদের বোনাস পাইবে তো? তাদের দাবি, এভাবে চলতে থাকলে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে। কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা। রোববার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা। গেলেন কাঠমোল্লার, আর কোথায় গেলেন মাদ্রাসা ছাপেরা, যারা বলেছিলেন ভারত টুকরো করব? আজ কেন আপনাদের দেশ টুকরো হতে চলেছে? আজ কেন আপনাদের দেশের এই অবস্থা? ভারত গ্যাস বন্ধ করে দেওয়াতে আপনাদের পিছনে লাল বাতি জ্বলে গেছে। চলুন একবার দেখে নিন আপনাদের দেশের শিল্পপতিরা আর বর্তমান সময়ে আপনাদের দেশে বস্ত্র শিল্প, যে সমস্ত জায়গায় সুতো তৈরি হয় সে সমস্ত শিল্পগুলোর অবস্থা কোন জায়গায়। আর প্রতিশ্রুতি দিয়ে কেন প্রতিশ্রুতি পালন করছেন না? এইভাবে চলে ঈদ কেমন কাটবে, আর ঈদের বা বোনাস কিভাবে জুটবে? একবার দেখে নিন সেই দেশের অবস্থাটা কেমন। দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো। বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে। জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময়, নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও। টানতে হচ্ছে চড়া সুদের ব্যাংক ঋণ, বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে। দাম বাড়ানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী গ্যাস না পেয়ে ক্ষুব্ধ শিল্প মালিকরা। তাদের অভিযোগ, পরিকল্পিতভাবেই ধ্বংস করা হচ্ছে শিল্পগুলো। সরকারের পরিকল্পনাহীনতার খেসারত দিচ্ছেন তারা। আমাদের উপদেষ্টা সাহেবরা আমার মনে হয় একই অস্ট্রিচ পাখির মতো হয়ে গেছে। মানে চারিদিকে কিছু মনে হয় যেন তারা দেখতে পারতেছে না। প্রতিনিয়ত আমাদের লে অফ হচ্ছে। গুড, ভেরি গুড। আপনার কিছুদিন পরে রাস্তায় মানুষ নামবে, আরো ভয়াবহ পরিস্থিতি হবে, ফেমিন হবে, দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা হয়ে যাবে যদি আপনি শিল্পকে না বাঁচাতে পারেন। শিক্ষা গেল, সংস্কৃতি গেল, গেল অর্থনীতি। আর কি কি গিয়েছে? দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, দেশের শিল্প চলে যাচ্ছে, দেশের মানুষ অর্থাৎ বাইরে যে রেমিটেন্স যোদ্ধা সেটাও মোটামুটি ইউনূসের ধাক্কা সেটাও বন্ধ। দেশের তো ধীরে ধীরে সবকিছু চলে যাচ্ছে।
তবে এই মুহূর্তে যেটা বাংলাদেশের ঘরের ভেতরে ঠিকঠাক রয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা ছাপ আর ইসলাম পড়া গ্রহণকারীদের ইমানদণ্ড। হ্যাঁ, আর সেই জন্য এখনো পর্যন্ত এই ইমানদণ্ড দিয়ে এক একজন 8টা-10টা করে বাচ্চা নিচ্ছে, যারা এখনো পর্যন্ত তার নামটাই জানে না। 3 জনের নাম বলতে গিয়ে বাকি 7 জনের নামই ভুলে যায়। এই দেখুন ভিডিও ক্লিপটা। ভাইয়ের নাম কি? ইনামুল হক। ইনামুল হক। ছেলে মেয়ে কয়জন মোট? সালাম আলাইকুম। ছেলে মেয়ে কয়জন মোট? 10 জন। 10। এই যে দুইটা না? এনে এই জায়গাতে কয়জন? 6 জন। আর কয়জন বড় না ছোট? বড়। বড়। আপনি বিয়ে দিছি? হ্যাঁ। যাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিয়ে দিছি। এই সবার নাম মনে আছে? মুখস্থ তাই? হ্যাঁ, কতি ভরবান। তো কোন দের নামগুলো কোন দি? 10টা নাম একটু শুনে যাই। ওই তো ফাতেমা, আব্দুল রহিম, ওয়াক্কা, আব্দুল রহিম, তার যে কুলসুমা। দেখুন, ইমানদণ্ড দিয়ে 10টা বাচ্চা তখন ভালোভাবে তৈরি করা হচ্ছে, কিন্তু বাচ্চা তৈরি করলেও 3টের নামের বেশি বাকিগুলোর আর জানে না। এই তো হচ্ছে বাংলাদেশের অবস্থা। বাকি সব গেছে মায়ের ভোগে। বর্তমান সময়ে সেই দেশের মানুষজনই বলছে আমাদের ইউনূসের থেকে ওই স্বৈরশাসন সরকার মানে শেখ হাসিনাই ভালো ছিল। বিগত সরকার আপনাদের চেয়ে অনেক গুণে ভালো ছিল। আপনারা এসেছেন, দায়িত্বে বসেছেন, কিন্তু মনে হচ্ছে না আপনাদের দ্বারা জনগণের কোনো ধরনের উন্নতি হওয়া সম্ভব। পরিষ্কার অর্থে বলে দিতে চাই, আপনি গরিবের পক্ষে না দাঁড়ালে আপনাকেও হঠাতে আমরা বাধ্য হব ইনশাআল্লাহ। বাপ কো ভেজ, তেরে বাস কি বাত নেই। দেখুন, পূর্ব পাকিস্তানের সবাই যে পাকপ্রেমী মানে পাকিস্তানকে আব্বু বলে ডাকে এমনটা তো নয়। কিছু মানুষ এখনো এমনটা আছে যারা পাকিস্তানকে ঘৃণা করে। এরাই হচ্ছে আসল বাংলাদেশি। এমনকি সেই দেশের ঘরের ভেতরে এখনো এমন কিছু মানুষ আছে যারা ভারতকে ভালোবাসে। তারই মধ্যে একজন ব্যক্তি বা একজন ভাই ভারতকে নরেন্দ্র মোদীকে নিয়ে কি বলছে সেটা তো অবশ্যই শুনবেন। তার সাথে সাথে এটাও শুনে রাখুন সেই সমস্ত বাংলাদেশিগুলো যারা পাকিস্তানকে আব্বু বলে ডাকে। বর্তমান সময়ে নোবেল জয়ী ইউনূস উনি কিন্তু ভোট পেয়ে ক্ষমতায় আসেনি, সেজন্য 9 মাসে গল্প শেষ। অপরদিকে আপনাদের ভাষ্য মতে ভারতের নরেন্দ্র মোদী চাওয়ালা, উনি কিন্তু 145 কোটি মানুষের ভোটের পেয়ে কিন্তু সমর্থন পেয়ে কিন্তু পদে বসেছে। এবার আমার তো সন্দেহ আছে ভারতের নরেন্দ্র মোদী না চা বিক্রা করতো, উনি যে নোবেলটা পেয়েছে মানে নোবেল যে জয়ী হয়েছে, নোবেলটা আবার ঠিকঠাক ভাবে তো মানে যেভাবে তিনি বাংলাদেশের ক্ষমতায় এসেছেন ওইভাবে নোবেলটা পাননি তো। মোদি সরকার আপনারে বলতেছি, হার মানা যাবে না। পাকিস্তান যতক্ষণ দুর্বল না হবে ততক্ষণ আপনার ওদের সাথে লড়তে হবে। আপনার সাথে আমরা বাঙালিরা আছি। আপনি বাঙালি জাতের একটা রাষ্ট্র উপহার দিয়েছিলেন, সেটার অবদান আপনার আছে, এটা আমরা জানি। ঠিক কিছু কিছু পাকিস্তানের সন্তান বাংলাদেশ নামে যে আপনি একটা রাষ্ট্র উপহার দিয়েছেন এটা তারা জানে না। তাকে দেখাই দেওয়ার জন্য পাকিস্তানের সাথে লড়তে হবে। তারা আমার ভাই, এটা আমি মানি। পাকিস্তান আমাদের ভাই, তারা মুসলিম। ঠিক যখন দেখবেন আপনি যে বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে তখন আপনি থামে যাবেন, এইটুক খালি অনুরোধ থাকলো। তাছাড়া যতক্ষণ ওরা না থামে ততক্ষণ আপনি যুদ্ধ করবেন, এতে যা হয় তাই হবে। আমরা আপনার সাথে আছি বাঙালি। জয় বাংলা। দেখুন, মানুষ দেরিতে হলো সত্য কথা। তারা ঠিকই বুঝতে পেরেছে বাংলাদেশের জন্য কে সঠিক আর কে ভুল। ইউনূসের কাছে আবেদন, আপনি যদি পদত্যাগ করেন ক্ষমতাটা শেখ হাসিনাকে দিয়ে দেন, কারণ বাংলাদেশের জনগণের জন্য উনি ঠিক আছে, কারণ উনি বুঝে কখন কোন সময় আরে আজকাল বার্তা দেওয়া লাগে। বাংলাদেশি এক ভাইকে যখন জিজ্ঞাসা করা হয় এই মুহূর্তে আপনি এখন দেশের সংস্কার চান না নির্বাচন, উনি স্পষ্ট ভাষায় বলে দেন যে উনি দেশের ভালো চান। এই মুহূর্তে যখন তাকে জিজ্ঞাসা করা যায় ইউনূস চাচা আপনার কাছে কেমন, উনি মুখের পরে জানিয়ে দিল। কি জানালো শুনে নিন। আপনি কি এই মুহূর্তে নির্বাচন চান না দেশের সংস্কার চান? দেশের ভালো চাই আমি। দেশের ভালো চান। ডক্টর মোহাম্মদ ইউনূসের কোন দিকটা আপনার ভালো লেগেছে? হে সর্বদিকে খারাপ। সর্বদিক দিয়ে? হ্যাঁ, সে সর্বদিক দিয়ে খারাপ। কি বলে এটাকে একটু দেখা রে। বন্ধুরা, শেখ হাসিনাকে দুর্নীতিবাজ বলা হতো। শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকা হতে সময় লেগেছিল কম করে 16 বছর। কিন্তু অপরদিকে শিশু উপদেষ্টা, কার নাম বলছি বুঝতে পারছেন, উনি বর্তমান সময়ে প্রায় 340 কিংবা 20 কোটি টাকা হতে সময় নিয়েছে 9 মাস। এবার আশা করি আপনাদের সামনে এটা তো ক্লিয়ার যে বর্তমান সময়ের দুর্নীতিবাজ কারা। দেখুন, এটা আমার কথা নয়, এটা বাংলাদেশের এক জনতা তারাই বলছে। এবার বুঝতে পারছেন বাংলাদেশের মানুষজন ভাবনা চিন্তাটা কত দূর করে নিয়েছে যে বর্তমান সময়ে দুর্নীতিবাজ কারা ছিল।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিয়নের 400 কোটি টাকার মালিক হইতে সময় লাগছে প্রায় 16 বছর। অপরদিকে শিশু উপদেষ্টা আসিফ মাহতাব সজীব ভুইয়ার এপিএস এর 311 কোটি টাকার মালিক হইতে সময় লাগছে 8.5 মাস। তাহলে দুর্নীতিবাজ কারা একটু কমেন্ট করে জানাবেন। সত্যি 100% সত্যি। তবে একটা জিনিস এখানে আপনাদের মানতেই হবে যে বাংলাদেশের অধিকাংশ মানুষজনই খারাপ। কেন বলছি? শেখ হাসিনা যেদিন চলে গেল বা শেখ হাসিনা যেদিন পড়ে গেল, তারপরে থেকে শেখ হাসিনার বাসভবন থেকে শুরু করে শেখ হাসিনার জায়গাপত্র কিভাবে লুণ্ঠন হয়েছিল, এমনকি ব্রা চুরি করা শেখ হাসিনা থেকে শুরু করে তার খাবার পর্যন্ত সবকিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু প্রশ্ন একটাই, সেই দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত সেই দেশের ঘরের ভেতরে যে অস্থিরতা, চুরি, রাহাজানি, দিনে রাতে প্রকাশ্যে সমস্ত কিছু লুণ্ঠন, ধ্বংস, ধরিয়ে দেওয়া, লুটপাট করে নেওয়া, সমস্ত কিছু অন্যায়ের সীমার ঊর্ধ্বে চলে গেছে। তাহলে এই সমস্ত মানুষগুলো কারা ভাই? আমি বলে দিই, এরা হচ্ছে তারাই। এখানে কিন্তু এই সমস্ত কার্যকলাপ করতে কিন্তু বাইরের লোক যায়নি। শেখ হাসিনার আমলে সেখানকার শাসন ব্যবস্থা ঠিক ছিল, তাই সেই সমস্ত অসাধু লোকগুলো তারা ঘাপটি মেরে জায়গায় লাইনে ছিল। কিন্তু যখনই শেখ হাসিনা সরকার পড়ে গেছে, খারাপ সরকার চলে এসেছে, তারপরে থেকে এই সমস্ত মানুষগুলো তাদের আসল চেহারা বহিঃপ্রকাশ করতে শুরু করেছে। মানে বাংলাদেশের অধিকাংশ মানুষই খারাপ, নয়তো বাংলাদেশের মানুষের যে এই যে করুণ পরিস্থিতি, তার জন্য দায়ী তারা নিজেরাই। দেখুন বাংলাদেশের এই ব্যক্তিটি কি বলছে, যে বর্তমান পরিস্থিতি তাদের কোথায় গিয়ে ঠেকেছে। আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আমার জানা নিরাপত্তা কি? আমার সামনে চিন্তাকারী হইতেছে, কিন্তু আমি বলার সাহস পাইতেছি না। আমি বাংলাদেশের লোক হইয়া আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আমার জাতির থেকে টাকা পয়সা মানিব্যাগ নিয়ে জায়গা, কিন্তু আমি কিছু করতে পারিনি। কিন্তু আমি করতে পারলেই আমার কালকা ফারদা মারা লাগবো। কিছু বলতে চাই না। ঠিকই বলেছেন। 5 আগস্টের আগে আমরা প্রতিদিন 1500-2000 টাকা সিএনজি ইনকাম করতাম। 5 আগস্টের পরে আমরা 1800 ইনকাম করতে আমরা খুব কষ্ট জায়গা। 5 আগস্টের পরে অবৈধ গাড়ি, অটো রিক্সা, জি আগে থেকে অবৈধ কাজ অনেক বাড়ছে। সন্ত্রাসী বাড়ছে, চাঁদাবাজি বাড়ছে। আপনার আমরা গরিবদের পেটে লাথি পড়ছে। সরকার শেখ হাসিনা আমলে ভালো ছিলাম না এটা বলবো না, কিন্তু শেখ হাসিনা সরকার গেছে অবৈধ সরকার, আমরা বাংলাদেশে চাই না। তারপর আগে ভালো ছিলাম, সরকার আমলে ভালো ছিলাম এটা না। আমার কাম আমি করি, আমি গাড়ি চালাই, আমি খাই, কিন্তু শেখ হাসিনা আমার খাওয়াই নাই, বিএনপি আমার খাওয়াই নাই। পরিবর্তন কোন করা নাই, এখন তো আমরা কোনো পরিবর্তন হয় না। সামনে আশা করি আর পরিবর্তন হবে না। নির্বাচন অবশ্যই দরকার। দেশের সাধারণ মানুষের ভাষ্যমতে এখন বোঝা যাচ্ছে যে আদৌ ইউনূস তাদেরকে কতটা ভালো রেখেছিল আর কতটা ভালো রাখছে। তাই তো উনি 9 মাসে শেয়ার মার্কেটে 90,000 কোটি টাকা গায়েব করে দিয়েছে। যেটাই হোক, বর্তমান সময়ে উনাকে নিয়ে মানে ডক্টর ইউনূসকে নিয়ে কোন মন্তব্য রাখে বা কোন মানসিকতা রাখে সে দেশের সাধারণ মানুষ, সেটা তো আপনারা শুনেই নিলেন। এই ডাক্তার ইউনূসের শাসনে তোর ওইটার বাটপার হতে হলো না। আচ্ছা সরকার নাকি? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি ওনার উপর সন্তুষ্ট না। তো যেটা বন্ধুরা, বর্তমান সময়ে ধীরে ধীরে বাংলাদেশের রিয়েলিটিকে সেটা বাইরে বেরিয়ে আসছে। যে বা যারা ভারতকে টুকরো করার কথা বলেছিল, তারা নিজেরাই টুকরো হতে শুরু করেছে। যে বা যারা বলেছিল তারা ভারতের ভেতরে গাজবাতুল হিন্দ করবে, আজ নিজেদের ঘরের ভেতরে গাজবাতুল হিন্দ করছে। এই মুহূর্তে বাংলাদেশের ঘরের ভেতরে যদি কোনো কিছু ঠিক থাকে, সেটা হচ্ছে কাঠমোল্লা আর ইসলাম পড়া গ্রহণকারী মাদ্রাসা ছেপেদের ইমানদণ্ড। যে ইমানদণ্ডের দমে এখনো পর্যন্ত বাংলাদেশের শুয়োরের বাচ্চার মতো 8টা-10টা করে বাচ্চাকে প্রসব করাচ্ছে। এদের ভবিষ্যৎ রাস্তায় দাঁড়িয়ে সামনের দিনে আল্লাহকে নাম পার কুছ দে দো বাবা, যেমনটা তাদের আব্বু হেঁটেছে, এক্স্যাক্টলি তারাও খুব সেই রাস্তায় যেতে চলেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মোটামুটি আমি এখানেই শেষ করলাম, কেননা আজকের ভিডিওটি বেশি বাড়ালে আরো অনেক লম্বা হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্টও আসতে চলেছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এর সাথে সাথে চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলো কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের বাংলাদেশিদের রোজ ভিডিও বানাতে। তো বন্ধুরা, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে, দেখা হবে বাংলাদেশিদের একটি নতুন রোস্টিং ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।